বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা মেরে ও পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় রীতিমতো শোরগোল তপন থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহতে। গ্রামবাসীদের পথ অবরোধের জেরে বন্ধ যান চলাচল, ভোগান্তিতে পথচারীরা। স্থানীয় সূত্রে খবর, রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে করদহ এলাকায় একটি ঢালাই রাস্তা ভেঙে পুকুরে পড়ে যায়, যার কারণে নিত্যদিন যাতায়াত করতে সমস্যায় পড়ছিলেন গ্রামবাসীরা। রাস্তাটি বেহাল থাকার কারণে প্রায় ঘটত দুর্ঘটনা। বিষয়টি একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। রাস্তা সংস্কারের দাবিতে এর আগেও করদহ এলাকায় পথ অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। সেই সময় রাস্তাটি সংস্কারে আশ্বাস দিয়েছিলেন প্রশাসনিক কর্তারা। তারপরেও রাস্তা সংস্কারে কোনো সুরাহা হয়নি বলে খবর। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ফের পথ অবরোধ করে গ্রামবাসীরা। পাশাপাশি রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজন, যার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় করদহ এলাকায়। সমস্যায় পড়ে পথচলতি মানুষজন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ ও ব্লকের কর্মীরা। শেষ পাওয়া খবর পর্যন্ত পথ অবরোধ চলছে। এখানটায় করার একটাই উদ্দেশ্য হচ্ছে, পথ অবরোধ করা হয়েছে, এটার একটাই উদ্দেশ্য হচ্ছে বহুদিন আগে থেকে এই সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের গ্রামবাসীরা। কি সমস্যা? সমস্যাটা হলো, যেমন আজ থেকে মোটামুটি 7 মাস কি 6 মাস নাগাদ আগে রাস্তাটা কোনো একটা কারণবশত পুকুরের ধার থেকে ভেঙে ধস নেমে যায়, যার কারণে আমাদের যে গ্রামবাসী আছে তারা সম্ভবত সেখান থেকে চলাচল করতে পারে না। সকাল হলে টোটো, ভটভটি, মোটরসাইকেল ইত্যাদি ইত্যাদি কিছু ভ্যান, এই সমস্ত কিছু নিজেদের মাল যাতায়াত বা যে ব্যবসা বাণিজ্য করে সেই সমস্ত জিনিসপত্র সামগ্রী কিছু লেনদেন নিয়ে যাওয়া আসা করা যায় না, অসম্ভব। এত পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে আমরা লোকের বাড়ির পাশ দিয়ে যাওয়া করছিলাম, তারাও সেখানটায় কোনো সুবিধা অসুবিধার কারণে সেখানটায় বন্ধ হয়। বড় সমস্যা আরো পড়ে যায় আমাদের গ্রামবাসী। বিশাল সমস্যার কারণে এর আগেও পথ দুর্ঘটনা পথ অবরোধ করা হয়েছিল। সেখানটায় কিছু লোকজন আসে, সরকারি প্রশাসন, তারা আশ্বাস দেয় যে আমাদের কাজটা 2-3 মাসের মধ্যে হবে। সেই কথা মেনে আমরা পথ অবরোধ ছেড়ে দেই। বেশ 7 থেকে 8 মাস আবার হলো, প্রায় মোটামুটি 3 মাস পরেও 4-5 মাস চলে গেল। সেখানে কোনো প্রতিশ্রুতি নাই, কোনো কাজ নাই, কোনো লোকের ফেজ নাই, দেখা নেই। ওরা মাঝে মাঝে আসে, আমরা দিনের বেলা কাজে বেরোয় যায়, সমস্ত যারা ছেলে মানুষ রাত্রেবেলা এসে বাইরের লোক বলে যে কেউ আসছিল ছবি নিয়ে গেল, কেউ আসছিল এই নিয়ে গেল, ওই নিয়ে গেল, কিন্তু কোনো কাজ নেই। আপনারা স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছিলেন? সমস্ত প্রশাসনকে, এমনকি বিডিও অফিস পর্যন্ত আমাদের গ্রামবাসীরা যা করার সবকিছুই করেছে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি রাস্তাটা এমন একটা ভাবে কাজ হোক যে কোনো সাধারণ লোক, ভটভটি হোক, টোটো হোক, মাল, সাধারণ মাল কিছু মনে করেন যাতায়াত করতে পারে, এবং রাস্তাটা মোটামুটি গ্রামবাসী বা পাড়া প্রতিবেশী আশেপাশে সমস্ত লোকের যেন একটা কাজের সুবিধা হয়, আমরা এটাই চাচ্ছি। আপনার নাম দাদা? আমার নাম সুমন নাথ। সুমন নাথ। সমস্যা, রাস্তা ভেঙে গেছে, প্রায় 1 বছর হতে চলেছে, রাস্তা হচ্ছে না। আমাদের কথা দিয়েছিল 3 মাস পরেই হবে, কিন্তু সেটা হচ্ছে না। রাস্তা খারাপ থাকার বলে কি কি অসুবিধা হচ্ছে? কি অসুবিধা? চলাচল কিছু হচ্ছে না। গাড়ি এমনি ভ্যান ট্যান, তাছাড়া তো বড় গাড়ি যায় না, কিন্তু টোটোগুলা ভ্যান যায়, সকলেই ব্যবসা করে খায়, তাদের অসুবিধা হচ্ছে। সেই জন্যই এখন ওই রাস্তা অবরোধ করেছি। কি চাইছেন? আমরা চাইছি রাস্তা হোক, তাহলে সুবিধা হবে। রাস্তা না হলে কত লোকের জীবনযাপন করাই তো অসুবিধা। আমরা তো বর্ষার মধ্যে এখন তো রাস্তা পার হতেই পারবো না, কি করে কি করবো? জলের মধ্যে নেমে গেছে, তো পুকুরের মধ্যে নেমে গেছে রাস্তা। আপনার নাম? সুষমা সরকার। সুষমা সরকার। প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। ইসলামপুর স্কুলের কিছু গুরুত্বপূর্ণ স্কুলে তাদের ফলাফল। এবছর ইসলামপুরের সেরকম নজর কাড়া ফল হয়নি, তবে ইসলামপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী সম্ভাব্য ইসলামপুর মহকুমায় প্রথম হয়েছেন বলে প্রাথমিক পর্যায়ে জানা যাচ্ছে। তবে ওই স্কুলের প্রধান শিক্ষিকা মনীষা সাহা বলেন 671 পেয়েছে অঙ্কিতা দাস। ইসলামপুর হাই স্কুলের 648 সৌদীপ বিশ্বাস। ইসলামপুর ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে এবছর তুহিন দাস 661 নাম্বার পেয়েছেন। তবে প্রধান শিক্ষক ও শিক্ষিকারা বলছেন আশারূপ ফল হয়নি। 260 জন ছিল, তার মধ্যে হাইয়েস্ট পেয়েছে 648 সৌদীপ বিশ্বাস, 641 পেয়েছে অরিত্র সরকার, আর 639 পেয়েছে মোহাম্মদ ওয়াসিকুর আমান। আর ফেল আছে মাত্র 14 জন। পার্সেন্টেজ 94.7%। বলছি স্যার, রেজাল্ট কি গতবারের থেকে এবার ভালো? না, গত ভালো হয়নি, খারাপই হয়েছে, ভালো হয়নি। ঠিক স্যার, আপনার নামটা? আমার নাম সুব্রত চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই, ইসলামপুর হাই স্কুল। মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে, আপনাদের স্কুলের ফল কি হয়েছে? আমাদের স্কুলের ফল বলতে আমাদের হাইয়েস্ট হয়েছে 671, 671 পেয়েছে অঙ্কিতা দাস,
সেকেন্ড পজিশনে আছে অনুষ্কা বিশ্বাস, ও পেয়েছে 669, 669। থার্ড পজিশনে আছে স্পৃহা সাহু, ও পেয়েছে 665, 665। এই মোটামুটি তিনজনের। আর 90% পেয়েছে 14 জন। বলছিলাম কতজন পরীক্ষা দিয়েছিল? পরীক্ষা দিয়েছিল এবারে আমাদের ওই সিসিটিসি সব নিয়ে 300 জন। 300 জন। তার মধ্যে পাশ করেছে কতজন? পাশ করেছে 280 জন, মানে 93.33%। বলছিলাম আরেকটা বিষয়, যে প্রত্যেক বছর দেখা যায় যে সেরার তালিকায় দেখা যায় ইসলামপুরকে, এবার সেরার তালিকায় নেই। না, রাজ্যে আমরা আসতে পারিনি, এটা তো একটু তো খারাপ লাগে। সকালে উঠে প্রথমে টিভিটা খুলে 9টা থেকে আমরা এটাই একটু দেখছিলাম যে 66 জনের মধ্যে আমরা যদি কোথাও একটা জায়গা পাই, কিন্তু সেটা হয়নি। সাব ডিভিশনে মনে হয় আমাদের রেজাল্টটা ঠিকই আছে, সাব ডিভিশনে ফার্স্ট, কিন্তু রাজ্যে আসতে পারিনি। আমি মনীষা সাহা, টিআরসি ইসলামপুর। আমাদের স্কুলে এবার মোট পরীক্ষার্থী ছিল 130 জন, তার মধ্যে 71 জন সাকসেসফুল, বাকিটা আনসাকসেসফুল। কিছু মেয়ে আছে যারা ভালো রেজাল্ট করতে পারেনি। আর আমাদের স্কুলে হাইয়েস্ট 661 পেয়েছে তুহিন কুমার কুন্ডু, সেকেন্ড পজিশন 617 পেয়েছে মৌদীপ্তাংশু পাল, এবং থার্ড একটি মেয়ে, সে পেয়েছে 616 প্রিয়সী দাস। বলছি হচ্ছে আমাদের 3টা মেরিট লিস্টে। মোট কতজন পরীক্ষা দিয়েছিল? মোট 130 জন পরীক্ষা দিয়েছিল, তাতে 71 জন পাস করেছে। বলছি স্যার, প্রত্যেক বছরই দেখা যায় যে সেরার তালিকায় থাকে ইসলামপুর, কিন্তু এবার দেখা যাচ্ছে যে সেরার তালিকায় নেই, কেন? শিক্ষক হিসাবে আসলে এটা তো একটা ধারাবাহিক প্রসেস, এবং সেই ধারাবাহিক প্রসেসে কোথাকার বাচ্চা কোথায় কেমন করবে, তাদের পড়াশোনার মান, সেসবের উপর অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, আমাদের জেলা সদর হিসাবে তো রায়গঞ্জ থেকে পেয়েছে, এটা আমাদের গর্বের। ইসলামপুরে নেই এটা ঠিকই, কিন্তু উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ থেকে প্রথম হয়েছে, এটা জেলাবাসী হিসাবে আমরা খুব গর্বিত। ইসলামপুরে নেই কতক্ষণ আছে? সেটা তো একটু আছেই, আমরা প্রত্যেক বছরই তালিকায় থাকি আমাদের। হ্যাঁ হ্যাঁ, সেটা আছে, আগামীতে হবে এই প্রত্যাশা রাখতে হবে, হতাশার তো জায়গা নেই। আপনার নাম? সুব্রত কুমার ব্যানার্জি, টিআইসি পুলিশ সিটি বিদ্যাপীঠ। রাজ্যের মধ্যে নবম স্থানাধিকারী অনেক সরকারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শুধুমাত্র দেখা করা নয়, ফুলের তোড়া নিয়ে অনেককে সংবর্ধনা জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। পাশাপাশি তাকে মিষ্টিমুখ করান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আগামী দিনে উচ্চ শিক্ষা নিয়ে পড়ে বিজ্ঞানী, চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অনেকের কাছে আবেদন রাখেন সুকান্ত মজুমদার। এবং কেন্দ্র সরকারের সাথী বলে একটি অ্যাপ রয়েছে, সেখান থেকে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পায় পড়ুয়ারা, সেটিও তার নজরে আনেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত বালুরঘাট হাই স্কুলের পড়ুয়া অনেক সরকার, সে এবারে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 687। মাধ্যমিকের টেস্টেও ভালো ফল করেছিল সে। দুস্থ পরিবারের অনেকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এদিন মন্ত্রীকে পেয়ে খুশি অনেক ও তার পরিবারের সদস্যরা। সকল থেকে তো শুভেচ্ছা পাচ্ছ, আজকে সুকান্ত মজুমদার এসেছিল, ঠিক কেমন লাগছে, কি মনে করছো? খুব ভালো লাগছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এসেছেন আমাদের বাড়িতে, খুব ভালো লাগছে। বলে তার ব্যস্ততার জীবন থেকে আমার জন্য একটু সময় করে নিতে পেরেছে, খুব ভালো লাগছে। পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রতিশ্রুতি বা কিছু এরকম কিছু দিলেন তিনি? হ্যাঁ, তিনি একদম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনি স্কুলে তো গিয়েছিলে? হ্যাঁ। তোমার কোন কোন সাবজেক্টে কত নম্বর বা কিছু একটু বলতে পারবে? বাংলায় হয়েছে 99, ইংলিশে 95, অঙ্কে 100, লাইফ সায়েন্সে 99, ফিজিক্যাল সায়েন্সে 100, হিস্ট্রিতে 98 আর জিওগ্রাফিতে 96। স্কুলের মাস্টার কি বলছে? আজকে এই বাড়িতে এসেছিলেন, ঠিক শুভেচ্ছা জানাতে। আমাদের জেলার ছেলে, ও নবম স্থান অধিকার করেছে এবং অতি সাধারণ পরিবারের ছেলে, যেভাবে পড়াশোনা এবং নিজের অধ্যাবসায়ের ফলে এত ভালো রেজাল্ট করেছে, তার জন্য তাকে এবং তার পরিবারকে সবাইকে আমি শুভেচ্ছা জানালাম এবং অভিনন্দন জানালাম। আগামী দিনে তার পথ সুগম হোক, আরো ভালো বড় জায়গায় পৌঁছক এবং সেখানে গিয়ে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করুক। ভারতবর্ষে প্রচুর বিজ্ঞানী দরকার আগামী দিনে, ভারতবর্ষের প্রচুর ইঞ্জিনিয়ার দরকার, প্রচুর ভালো ডাক্তার দরকার। তো আমাদের যারা যুব সমাজ আছে, যারা আগামী দিনে
বিকশিত ভারত তৈরি করবে। আগামী 25 বছরটাই এরা সবে মাধ্যমিক দিচ্ছে, মানে আগামী 25 বছর ভারত কোন দিকে যাবে, ভারত কেমন ভারত নির্মাণ হবে, তার কিন্তু মুখ্য ভূমিকা এরা পালন করবে। যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন যে 2047 সালের মধ্যে এই ভারতকে বিকশিত ভারতে আমাদেরকে সবাই মিলে প্রচেষ্টা করে তাকে নিয়ে যেতে হবে, এবং তার মূল সূত্রধার হবে এই সমস্ত ছেলেমেয়েরা যারা এখন এই উচ্চশিক্ষার দিকে ধীরে ধীরে এগোচ্ছে। ঠিক আছে। অভাব অনটনকে হার মানিয়ে মাধ্যমিকে নজরকাড়া নম্বর পেয়ে তাক লাগালো শিলিগুড়ির রবীন্দ্রনগরের অনিক দত্ত। 636 নম্বর পেয়েছে অনিক। অনিকের বাবা সঞ্জিত দত্ত একটি ছোট চাউমিনের দোকানে কাজ করেন। বরদাকান্ত বিদ্যালয়ের ছাত্র অনিক জানায়, আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া। সেই স্বপ্ন পূরণ করে বাবার পাশে দাঁড়াতে চাই। স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব সরকার বলেন, অনিক অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। সে পড়াশোনার প্রতি খুবই মনোযোগী ছিল। আমরা গর্বিত যে সে আমাদের বিদ্যালয়ের ছাত্র। অনিকের ভবিষ্যতের পথ চলায় আমরা তার পাশে থাকব। অনিকের এই সাফল্যে খুশি শিক্ষক শিক্ষিকারা এবং এলাকাবাসীরা। অনিক প্রথম কথা হচ্ছে যেটা হচ্ছে ট্র্যাডিশনাল, এখানকার যে ছেলেরা স্কুলে আসতে চায় না, অনিক হচ্ছে একদম রেগুলার স্টুডেন্ট। ওর কামাই বলতে কোনো দিন নাই। আর স্কুলের যে সমস্ত কাজ হয় পড়াশোনা ছাড়া, তার মধ্যে অনেক এবং ওর কয়েকজন আছে যাদেরকে নাম বলতেই হয়, মানে ওর বন্ধুরা, তাদের সবসময় পাওয়া যায়। প্রচণ্ড রেসপেক্টফুল, প্রচণ্ড ওবিডিয়েন্ট এবং ডিউটিফুল, এইটুকুই বলবো অনেক সময়। এটা শুনুন, এটা আমার যেটুকু বলবো, আমার যে কলিগ সহকর্মীরা যারা আছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে, ছাত্রদের প্রচণ্ড ভালোবাসে, এবং কিছু কিছু সেক্টরের হয়তো খোঁজ নিয়ে থাকবেন এই বর্ধমানের, বিশেষ করে সায়েন্স সেক্টর অসাধারণ, ইউনিক বলা যায়। আর ও যখন তখন যেরকম সাহায্য চাইবে, সে অর্থনৈতিক, পড়াশোনার ক্ষেত্রে মাস্টারমশাইরা দিতে কোনো কার্পণ্য করে না। এর আগে অনেকেই পেয়েছে, অনেকেও পাবে। অনিক দত্ত, সঞ্জিত দত্ত। বাবা সেবক রোডে একটা কিচেন চিনমির দোকানে কাজ করে, বাড়ি রবীন্দ্রনগর। স্কুলের স্যাররা, তারপরে প্রাইভেট টিউটাররা আমাদের বহুত খুব সাহায্য করেছে এই সাফল্য পাওয়ার জন্য। ফলে আমি আশাকাঙ্ক্ষী ছিলাম না এতটা, তাও ভালো হয়েছে অনেক আশার থেকেও। বাবা দোকানের কাজ করতো, তারপরে আবার রবিবার করে বাইরে যেত কাজের জন্য, তারপরে সপ্তাহে অন্যদিন কাজের থেকে গিয়ে আবার কাজে যেত, তারপরে কাজ করার আগেও আবার অনেক জায়গায় কাজ করে আমার পড়াশোনা চালিয়েছে। আমি ভূগোল নিয়ে করতে চাই পরবর্তীতে। বাড়িতে মা বাবা আর আমি। 6-7 ঘন্টা। বড় হয়ে বাবার আমি সাহায্য করতে চাই, যাতে বাবার একটু কাজ কম করতে হয়, বা বাবার অনেক সংসারের জন্য কিছু করতে চাই, যাতে বাবার অসুবিধাটা না হয়। এই 636। বালুরঘাট হাই স্কুলের পড়ুয়া অনিক সরকার সে এবারে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 687। মাধ্যমিকের টেস্টেও ভালো ফল করেছিল সে, টেস্টে 682 পেয়েছিল সে। ফাইনাল পরীক্ষায় ভালো ফল করবে সেটা প্রথম থেকেই আশা করেছিল অনেক। আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াশোনাও করতে চায় অনেক। অনেকের বাবা কমলেশ সরকার, তিনি পেশায় মুদি ব্যবসায়ী। মা আভা সরকার, পেশায় গৃহকর্মী। সব বিষয়ে গৃহশিক্ষক ছিল অনেকের। ছেলে আগামী দিনে যা নিয়ে পড়াশোনা করতে চায় সেটাতেই তাদের পূর্ণ সমর্থন থাকবে বলে অনেকের বাবা মা জানিয়েছেন। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ও ছবি আঁকতে ভালোবাসে অনেক। সেরা খেলোয়াড় বিরাট কোহলি। পড়ার জন্য
বাঁধা ধরা কোনো সময় ছিল না। তবে সময়ের কাজে সময় করতে ভালোবাসে অনেক। রাজ্যের সেরা 10-এ অনেক স্থান পাওয়ায় খুশি পরিবারের পরিজন, আপ্লুত প্রতিবেশীরাও। পরিবারের তরফে মিষ্টি মুখ করানো হয় প্রতিবেশীদের। এদিকে ছেলের এমন ফলে চোখে জল এনে দিয়েছে অনেকের বাবা মার। অনেককে পড়াশোনায় সব রকম ভাবে সহযোগিতা করতে কাকু জয়ন্ত সরকার তিনিও প্রস্তুত। আশা করেছিলাম এটা ভালো হবে, ভালো হয়েছে। যারা আশা করেছিল আমার উপর যে একটা ভালো রেজাল্টের, তাদের আশাটা রাখতে পেরেছি বলে ভালো লাগছে। কোন স্কুলে পড়তে? তোমার প্রাপ্ত নাম্বার কত? আমি বালুরঘাট হাই স্কুল, আর আমি 687। কতগুলো টিচার ছিল? সব সাবজেক্টের একজন করেছি। আগামী দিনে কি হতে চাও? ওসব নিয়ে এখন ভাবছি না, আপাতত যেটা সামনে আছে, যে ইলেভেনের জিনিসগুলো নতুন, যেহেতু এগুলোর উপরে ফোকাস করতে চাইছি। তো এটা আগে ভালো করে করি, তারপর এগুলোকে আয়ত্ত আসলে ভালো হবে। টেস্টে কত নাম্বার ছিল তোমার? 682। পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালোবাসো? পড়াশোনার পাশাপাশি আমি তো ক্রিকেট খেলতে ভালোবাসি, আর ছবি আঁকাই, আর তবলা বাজাই। সেরা খেলোয়াড় কে? কাকে ভালোবাসো? বিরাট কোহলি। শিক্ষকরা কতখানি সাহায্য করেছিল এই তোমার পড়াশোনা? স্কুলের শিক্ষক, স্কুলের শিক্ষকরা, টিউশন শিক্ষকরা প্রত্যেকেই একদম শুরু থেকে পাশে ছিল। সবাই ভালোভাবে সাহায্য করেছে। আর প্রত্যেকেই। কতক্ষণ পড়াশোনা করতে? আমি সেরকম ঘন্টা হিসেবে পড়াশোনা করতাম না, আমার একটাই ফোকাস থাকতো যে যেটুকু কাজ আছে সেটুকু সময়ের মধ্যে শেষ করে ফেলা, যেটুকু পড়া আছে, যেটা পড়া বাকি না থাকে, এটাই আমি দেখতাম। কতজন গৃহ শিক্ষক ছিল? সব সাবজেক্টের একজন করে। এরকম ফল হবে আশা করেছিল? হ্যাঁ, একটা আশা ছিল, কিন্তু হয়েছে যখন ভালো। পরবর্তীতে কি নিয়ে পড়বে এখনো ঠিক না করলেও কি বিষয়গুলো নিয়ে পড়বে সেটাও ঠিক করেছো কি? হ্যাঁ, আমি সায়েন্স নিয়েছি, আর পিসিএম নিয়েছি, ফিজিক্স কেমিস্ট্রি। কি নাম তোমার? অনিক সরকার। দাদা, আপনার ছেলে যে এই রেজাল্ট, ঠিক মানে কি আশা করেছিলেন, কতটা ভালো লাগছে? ও পরিশ্রম করেছে, পরিশ্রমের ফল পেয়েছে এবং পাশে আমার ভাই যথেষ্ট সাহায্য করেছে। আপনার এমনি কি ব্যবসা করেন বা কি চাকরি করেন? আর্থিক আপনি কি কাজ করেন? আমি সামান্য মুদিখানা দোকান করেন। তাদের যে এই যে ছেলের পেছনে যে খরচা করা ছিল, পড়াশোনায় যে প্রতিটা সাবজেক্টে মাস্টার রাখা, কতখানি আর্থিক ইয়েতে পড়তে হয়েছিল? একটু কষ্ট হয়, তাহলে যথেষ্ট সাহায্য করে আমার ছোট ভাই। এই কষ্টের পরে ছেলে এত ভালো রেজাল্ট কিভাবে দেখছেন? আগামীতে আরো মানে বেটার করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, তবেই সম্পূর্ণ সাফল্য আসবে। আপনি কি চান ও ছেলে কি হোক আগামী দিনে বড় হয়ে? ছেলে তার ইচ্ছে মতো ইঞ্জিনিয়ারিং হোক বা সায়েন্সের যেসব নিয়ে বিভিন্ন পরীক্ষা টরীক্ষা দেওয়া যায়, একটা প্রতিষ্ঠিত হলে সেটাই আমি চাই। নামটা বলতে দিচ্ছি। আমার নাম কমলেশ সরকার। রায়গঞ্জ পৌরসভার সাফাই কর্মীরা আবারও দল বেঁধে কর্মবিরতিতে সামিল হলেন। সাফাই কর্মীদের দাবি দাবা যেন কিছুতেই পূরণ করছে না রায়গঞ্জ পৌরসভা। আগেও আমরা দেখেছি পৌরসভার সাফাই কর্মীরা দফায় দফায় আন্দোলন করেছেন, ফের তারা কর্মবিরতিতে সামিল হন। সাফাই কর্মীরা বলছেন তারা সময় মতো বেতন পাচ্ছেন না, পাশাপাশি তাদের বেতন বাড়ানো হচ্ছে না। 2 মাসের বেতন বকেয়া রয়েছে, পাশাপাশি 1 মাসের পেনশন বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে সমস্যার সমাধান না হলে তাদের এই আন্দোলন চলতে থাকবে। বলছি, আপনার আজকে এই যে আপনাদের স্ট্রাইক, কি কারণে? এক কারণ হচ্ছে যে বেতন আমাদের টাইম মতন দিচ্ছে না বেতনটা, আর 2 নম্বর কারণ হচ্ছে দুটো আমাদের বেতন যদি না বাড়ে, যত লেবার আছে কেউ কাজে যাবে না। ক মাসের বেতন বাকি আপনার? 2 মাসের বেতন বাকি আছে, 1 মাসের পেনশনও বাকি আছে, সব এগুলো বাকি আছে। দীর্ঘদিন ধরে বলে যাচ্ছে যে 12 তারিখে ঢুকবে, 12 তারিখে ঢুকবে বেতন। 12 তারিখে তো ঢুকে না, 2 মাস হতে চললো, 2 মাস কম, একদম কম। 3 মাসের রানি, 3 মাস রানি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের বেতন বাড়বে, তাহলে যত লেবার আছে সবাই কাজ করবে, আর বেতন যদি না বাড়ে কেউ কাজ করবে। আপনি কি পোস্টে আছেন? মানে আমরা তো সাফাই কর্মী। সাফাই কর্মী কতজন সাফাই কর্মী আছে মিউনিসিপ্যালিটিতে? মোটামুটি তো ধরে রাখেন না আপনার 800-900 ধরে রাখেন। তাহলে আজকে টোটাল রায়গঞ্জে কাজ বন্ধ? টোটাল রায়গঞ্জে কাজ বন্ধ আছে, আর দীর্ঘদিন ধরে বন্ধ থাকবে কিন্তু আমাদের যে বেতন দাবি যদি না হয়।